ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যাক বেঞ্চার্স কোম্পানি। আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ টপিক তোমাদের জেনফাসের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। আজ আমরা যেটা টপিকটা করবো সেটা কি সেটা হচ্ছে এক্সক্রিয়েশন মানে রেচন, এক্সক্রিয়েটরি সিস্টেম বা রেচন তন্ত্র। তো শুরু করা যাক। এক্সক্রিয়েটরি সিস্টেম বা রেচন তন্ত্রতে আমাদের প্রথমে যেটা পড়তে হবে, যেটা খুবই টপিক ইম্পর্টেন্ট, এই যে লেখাই আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এই যে টপিকটা যেটা দেখতে পাচ্ছ কি আছে, নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ। যদি কোনো প্রাণী অ্যামোনিয়াকে রেচন পদার্থ হিসেবে নির্গত করে, তখন তাকে কি বলে? অ্যামোনিওটেলিক। আর ইউরিয়াকে করলে ইউরোটেলিক, আর ইউরিক অ্যাসিডকে করলে ইউরিকোটেলিক। এই তিনটে নাম মনে রাখবে। আর কি মনে রাখবে এখান থেকে, এটা এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট। আর কি মনে রাখবে? এই অ্যামনিওটেলিকের এক্সাম্পল, ইউরোটেলিকের এক্সাম্পল আর ইউরিকোটেলিকের এক্সাম্পল। এই অ্যামনিওটেলিকের এক্সাম্পল কি? অ্যামনিওটেলিকের এক্সাম্পল হচ্ছে অস্থিযুক্ত মাছ, জলজ অ্যামফিবিয়া, জলজ পতঙ্গ। বারবার বলছি, শুধু পতঙ্গ বা শুধু অ্যামফিবিয়া আর জলজ অ্যামফিবিয়া জলজ পতঙ্গ এক নয়। তাই যতগুলো উদাহরণ, তিনটে তিনটে করে উদাহরণ প্রত্যেকটা আছে, এবং এই তিনটে টোটাল 9টা উদাহরণ যেন মনে থাকে। অ্যামনিওটেলিকের উদাহরণ এখান থেকে কোশ্চেন দিয়েছিল প্রিভিয়াস ইয়ারেও। অ্যামনিওটেলিক অস্থিযুক্ত মাছ, জলজ অ্যামফিবিয়া আর জলজ পতঙ্গ। ইউরোটেলিক যারা ইউরিয়াকে মূত্র হিসেবে ব্যবহার করে, ইউরিয়াকে রেচন পদার্থ হিসেবে নির্গত করে, স্তন্যপায়ী, অ্যামফিবিয়া আর সামুদ্রিক মাছ। আর ইউরিকোটেলিক সরীসৃপ, পক্ষী, পতঙ্গ আর স্থলজ শামুক। ঠিক আছে, এই টোটাল 9টার উদাহরণ মনে রাখবে। অ্যামোনিয়া ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে শরীরের উপরিতল থেকে নিঃসৃত হয়। মানে অ্যামনিওটেলিকের ক্ষেত্রে কিভাবে অ্যামোনিয়া নির্গত হয়? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, এটা একটু মনে রাখবে। আর মনে রাখবে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? যকৃতে। কোন চক্রের মাধ্যমে? অর্নিথিন চক্রের মাধ্যমে। আর পরিশ্রুত কোথায় হয়? ফিল্ট্রেশন কোথায় হয়? বৃক্ক বা কিডনিতে। বুঝা গেছে? নেক্সট নেক্সট আমরা বলবো কিছু রেচন অঙ্গ এবং তার উদাহরণ। এখানেও এটাও খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড, শুধু উদাহরণ আর রেচন অঙ্গের নাম মনে রাখবে। পোর্টোনেফ্রিডিয়া বা ফ্লেম কোষ কে করে? প্লাটিহেলমিনথিস মানে ফ্ল্যাট ওয়ার্ম। সেফালোকর্ডেট মানে অ্যাম্ফিঅক্সাস। এই দুটো নাম মনে রাখবে। অ্যাম্ফিঅক্সাস আর ফ্ল্যাট ওয়ার্ম, যেটা প্লাটিহেলমিনথিসের মধ্যে অন্তর্গত। এই দুটো কার মাধ্যমে রেচন করে? প্রোটোনেফ্রিডিয়া আর ফ্লেম কোষ, এদের রেচন অঙ্গ। প্লাটিহেলমিনথিস বা ফ্ল্যাট ওয়ার্ম আর সেফালোকর্ডেট বা অ্যাম্ফিঅক্সাস, এদের রেচন অঙ্গ হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া, ফ্লেম কোষ। উদাহরণগুলো শুধু মনে রাখবে। নেফ্রিডিয়া, তার উদাহরণ কে? মানে নেফ্রিডিয়া কার রেচন অঙ্গ? আর্থওয়ার্ম, কেঁচোর, মানে যেটা কোন কার মধ্যে পড়ছে? অ্যানিলিডা। ম্যালপিজিয়ানালিগিয়া পতঙ্গ, যেমন আরশোলা। সবুজগ্রন্থি চিংড়ি। নেক্সট নেক্সট আমরা কিডনি বা বৃক্ক সম্পর্কে কয়েকটা জিনিস পড়ে নেব। ফার্স্ট পড়বো বৃক্কের অবস্থান কোথায়। মানে শেষ থোরাসিক ভার্টিব্রা ও 3rd নম্বর ল্যাম্বার ভার্টিব্রার মধ্যে, শেষ থোরাসিক ভার্টিব্রা ও 3rd নম্বর ল্যাম্বার ভার্টিব্রার মধ্যে কিডনি অবস্থান করে। বৃক্কের গঠনগত কার্যগত এককে কি বলে? নেফ্রন। আচ্ছা, মনে রাখবে গ্লোমেরুলাস আর বাউম্যান ক্যাপসুল এই দুটো মিলে যেটা তৈরি করে তাকে কি বলে? ম্যালপিজান বডি। গ্লোমেরুলাসের মধ্যে কি থাকে? রক্তজালকের গুচ্ছ। আচ্ছা, নেফ্রন দু রকমের হয়, একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন আর একটা হচ্ছে জাক্সটামেডুলারি নেফ্রন। মনে রাখবে নেফ্রনের মধ্যে এই কর্টিক্যাল নেফ্রনের পরিমাণটাই বেশি, এটা পরিমাণ 85%, আর জাক্সটামেডুলারি হচ্ছে 5%। বোঝা গেছে? আচ্ছা, সব থেকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা মনে রাখবে, কর্টিক্যাল নেফ্রনে কোনো ভাষা রেখা থাকে না। এই জাক্সটামেডুলারি নেফ্রনে ভাষা রেখা থাকে। নেক্সট আমরা হেনলি রূপ সম্পর্কে পড়বো। এখানে ফটোটা দেখো, এটা হচ্ছে একটা নেফ্রনের স্ট্রাকচার। এই যেটা আঁকা আছে এটা হচ্ছে একটা নেফ্রনের স্ট্রাকচার। বোঝা গেছে? এই যে গোল মাথার মতো দেখছো হোয়াইট কালারের, এটা হচ্ছে বায়োম্যান্স ক্যাপসুল। আর তার মধ্যে যে পিঙ্ক কালারের, এটা হচ্ছে গ্লোমেরুলাস। আর এই যে হোয়াইট কালারের যে নল টাইপের, এটা হচ্ছে পিসিডি মানে প্রক্সিমাল কনভলিউটেড টিবুল। বাংলাতে যাকে বলে নিকটবর্তী সংবর্ত নালিকা। আর এই যে নল টাইপের সাদা অংশ, এটাকে বলে ডিসিটি বা দূরবর্তী সংবর্ত নালিকা। আর এই যে ইউস্যাপিডের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই যে নীল দিয়ে ঘেরা আছে, ব্লু কালারের অ্যারো দিয়ে ঘেরা আছে, এই ইউস্যাপিডের স্ট্রাকচারটা হচ্ছে হেনলির লুপ। আর এইখানে লাস্টে যে দণ্ডের মতো যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, শেষে এই যে
দণ্ডের মধ্যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সংগ্রাহক নালিকা। কি বললাম, কি বললাম? ফার্স্টে বললাম এই যে হোয়াইট কালারের স্ট্রাকচার, এটা হচ্ছে ভায়োভেন ক্যাপসুল, পিঙ্ক কালার গ্লোমেরুলাস, আর এই যে হোয়াইট কালারের স্ট্রাকচার এটা হচ্ছে পিসিডি, আবার এটা এটা হচ্ছে ডিসিডি, আর ইউ শেপের এটা হচ্ছে হেনলি লুপ, আর এটা আই আকৃতির যে লন্ডো টিউবের মতো এটা হচ্ছে সংগ্রাহক নালিকা বা কালেকটিক টিবিউল। এই হচ্ছে নেফ্রনের মানে একটা নেফ্রনের স্ট্রাকচার। এবার আমরা যাচ্ছি হেনলি লুপ। এই যে হেনলি লুপ দেখছো ইউ শেপের, এর দুটো পোর্শন থাকে, একটা যাচ্ছে নিচের দিকে আর একটা যাচ্ছে উপরের দিকে। যেটা নিচের দিকে যাচ্ছে তাকে বলে কি বলে, তাকে বলে ডিসেন্ডিং বা নিম্নগামী, আর যেটা উপরের দিকে যাচ্ছে তাকে বলে অ্যাসেন্ডিং বা ঊর্ধ্বগামী বাহু। বোঝা গেছে? সেটাই লেখা আছে, একটা হচ্ছে হেনলি লুপের ডিসেন্ডিং বাহু বা অ্যাসেন্ডিং লিম্ব, আর একটা হচ্ছে ঊর্ধ্বগামী বা ডিসেন্ডিং লিম্ব। বোঝা গেছে? মনে রাখবে যেটা নিম্নগামী বাহু, এই যে নিম্নগামী বাহু, এই দুটো কোশ্চেন এখান থেকে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা মনে রাখবে। হেনলি লুপের নিম্নগামী বাহু থেকে শুধুমাত্র জলের পুনঃশোষণ হয়, আর হেনলি লুপের ঊর্ধ্বগামী বাহু থেকে নিম্নগামী বাহু থেকে জলের পুনঃশোষণ হয়, আর ঊর্ধ্বগামী বাহু থেকে সল্ট বা সোডিয়াম ক্লোরাইড আর ক্লোরিনের পুনঃশোষণ হয়। এই দুটো শুধু মনে রাখবে। হেনলি লুপের নিম্নগামী বাহু থেকে জলের পুনঃশোষণ হয়, আর ঊর্ধ্বগামী বাহু থেকে সোডিয়াম ক্লোরাইড বা সলের পুনঃশোষণ হয়। বাস এইটুকু মনে রাখলেই হবে। নেক্সট আমরা পড়বো মূত্র উৎপাদন পদ্ধতি। এই প্রসেসের তিনটে ধাপ আছে, একটা হচ্ছে গ্লোমেরুলার পরিস্রাবন, একটা হচ্ছে পুনঃশোষণ, আর একটা হচ্ছে ক্ষরণ। তিনটে ধাপ বললাম, গ্লোমেরুলার পরিস্রাবন, পুনঃশোষণ আর ক্ষরণ। এখানে কয়েকটা টার্ম মনে রাখতে হবে, এই ডান দিকে লেখা আছে দেখো। প্রথমে যে পোডোসাইট কোষ, পোডোসাইট কোষ কোথায় থাকে? মনে রাখবে গ্লোমেরুলাসের জালকের এন্ডোথেলিয়াল যে মেমব্রেন সেখানে থাকে। গ্লোমেরুলাসের মধ্যে থাকে পোডোসাইল কোষ, এটা একটু মনে রাখবে, গ্লোমেরুলাসের মধ্যে পোডোসাইল কোষ থাকে। আর কি মনে রাখবে? আর মনে রাখবে এই যে গ্লোমেরুলাসে পরিশ্রবণ হয়, এই গ্লোমেরুলাসের মধ্যে জালক থাকে, গ্লোমেরুলাসের মধ্যে জালকের ছবিটা তো ওই যে আগের যে ছবিটা সেই ছবিটা দেখো, এই যে গ্লোমেরুলাস, এই গ্লোমেরুলাসের মধ্যে জালক আছে। এখানে কি হয়, এই গ্লোমেরুলাসের মধ্যে জালক আছে, এখানে রক্তের পরিস্রবণ ঘটে, আলট্রা ফিল্ট্রেশন ঘটে। বোঝা গেছে? তার মানে গ্লোমেরুলাসের রক্তের আলট্রা ফিল্ট্রেশন কোথায়, কোশ্চেন দেয় যে পরা পরিস্রবণ কোথায় হয়, আলট্রা ফিল্ট্রেশন। মনে রাখবে গ্লোমেরুলাসে আলট্রা ফিল্ট্রেশন হয়। আর একটা জিনিস মনে রাখবে, এই যে পরা পরিস্রবণ বা ফিল্ট্রেশন হয় সবকিছু ফিল্টার হয়, কিন্তু ফিল্টার কে হয় না? প্রোটিনের কোনো ফিল্টার হয় না। হলো? আচ্ছা, নেক্সট পড়বো, এটা হচ্ছে আমরা পড়লাম পরিশ্রবণ। তারপর পড়বো পুনঃশোষণ। কি বলবো? পুনঃশোষণ। মূত্র উৎপাদনের সেকেন্ড পদ্ধতি হচ্ছে পুনঃশোষণ, রিঅ্যাবজর্পশন। পুনঃশোষণ দুভাবে হয়, একটা হচ্ছে সক্রিয় পুনঃশোষণ, আর একটা হচ্ছে নিষ্ক্রিয় পুনঃশোষণ। কোশ্চেন আছে যে সক্রিয় পুনঃশোষণ কোন কার কার হয়, কোন কিসের সক্রিয় পুনঃশোষণ হয়। মনে রাখবে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড আর সোডিয়াম, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড আর সোডিয়াম এদের সক্রিয় পুনঃশোষণ হয়। নিষ্ক্রিয় পুনঃশোষণ কাদের হয়? কিছু নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ আর জলে। কি কি বললাম? সক্রিয় পুনঃশোষণ হচ্ছে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড আর সোডিয়াম। নিষ্ক্রিয় পুনঃশোষণ হয় কিছু নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ আর জলের। সক্রিয় শোষণ মানে এটিপি লাগবে, নিষ্ক্রিয় পুনঃশোষণ মানে এটিপি লাগবে না, এটাও আছে। আর লাস্ট পদ্ধতি মূত্র উৎপাদনের সেটা হচ্ছে ক্ষরণ, যেটাকে বলে কি সিক্রেশন। এই ক্ষরণ বা সিক্রেশন কি কি ক্ষরণ হয়? একটা হচ্ছে H+, একটা হচ্ছে K+, আর একটা হচ্ছে অ্যামোনিয়াম। কি কি বললাম? H+, K+, আর অ্যামোনিয়াম। এই তিনটের ক্ষরণ বা সিক্রেশন হয়। এই সিক্রেশনের কাজ কি? এই ক্ষরণের ফলে পিএইচ আর অ্যাসিডের ভারসাম্য নিয়ন্ত্রিত হয়। পিএইচ আর অ্যাসিডের ভারসাম্য নিয়ন্ত্রিত হয়। বোঝা গেছে? আচ্ছা, ডেইলি কত মূত্র নির্গত হয়? 1.5 লিটার। আচ্ছা, জিএফআর এর সম্পূর্ণ নাম কি? মনে রাখবে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এর পরিমাণটা মনে রাখবে
গ্লোমেরুলাস ফিল্ট্রেশন রেট এর পরিমাণ কত? 180 লিটার পার ডে। মূত্র নির্গত হয় ডেইলি 1.5 লিটার পার ডে। আর জিএফআর বা গ্লোমেরুলাস ফিল্ট্রেশন রেট কত? 180 লিটার পার ডে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে বৃক্কীয় নালিকাগুলো পড়ছিলাম, বৃক্কীয় নালিকা একটু আগে দেখাচ্ছিল না, পিটিসি, পিসিটি, ডিসিটি, হেনলি লুপ। ছবিটা তাহলে এই তো ছবি নিচে আছে, এই ছবি দেখো। এই টোটালটা এই পিসিডি, এই যে হেনলি, এই যে পিসিডি, এই পিসিডি, হেনলি লুপ, ডিসিডি, এই পিসিডি, ডিসিডি আর হেনলি লুপ, এই তিনটে মিলে তৈরি করে বৃক্কীয় নালিকা। কি কি বললাম? পিসিডি, ডিসিডি, হেনলি লুপ, এই তিনটে মিলে তৈরি করে বৃক্কীয় নালিকা। এই বৃক্কীয় নালিকার মধ্যে প্রথম আমরা যেটা পারবো সেটা হচ্ছে পিসিডি, যেটাকে বলে নিকটবর্তী সংবর্ত নালিকা, যেটাকে বলে এই যে পিসিডি, এই যে পোর্শনটা, দাঁড়াও বলছে। পিসিডি নিকটবর্তী সংবর্ত নালিকা, মনে রাখবে 70 থেকে 80% ফিল্ট্রেশন, 70 থেকে 80% পুনঃশোষণ, নিউট্রিয়েন্টের যে পুনঃশোষণ হয়, রিঅ্যাবজর্পশন আর পুনঃশোষণ কোথায় হয়? 70 থেকে 80% পুনঃশোষণ এই পিসিটি বা নিকটবর্তী সংবর্ত নালিকাতে হয়। কি কি পুনঃশোষণ হয়? সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, কার্বনেট, জল, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, প্রায় সমস্ত কিছুরই পুনঃশোষণ বা রিঅ্যাবজর্পশন কোথায় হয়? নিকটবর্তী সংবর্ত নালিকা। টোটাল হয় 70 থেকে 80% পুনঃশোষণ। নেক্সট কি পয়েন্ট মনে রাখবে ব্রাশ বর্ডার যুক্ত কিউবয়েডাল এপিথেলিয়াম কোষ থাকে। এই নিকটবর্তী সংবর্ত নালিকাতে একটা বিশেষ ধরনের কোষ থাকে যাকে বলে কি? ব্রাশ বর্ডার কিউবয়েডাল এপিথেলিয়াম। এ কি করে? পুনঃশোষণে সাহায্য করে। নেক্সট কি কি ক্ষরণ হয় ওখানে পিসিডিতে? মনে রাখবে H+ আর অ্যামোনিয়াম, H+ আর অ্যামোনিয়াম, এই দুটো ক্ষরণ কোথায় হয়? H+ আর অ্যামোনিয়াম এই দুটোর ক্ষরণ হয় কোথা থেকে? H+ আর অ্যামোনিয়ামের ক্ষরণ হয় পিসিডি থেকে। আর পুনঃশোষণ কার কার হয়? সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, বাইকার্বনেট, জল, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন। বোঝা গেছে? আচ্ছা, তাহলে জলের পুনঃশোষণ কোথায় হয়? নিম্নগামী বাহু থেকে, হেনলি লুপের। আর সোডিয়াম ক্লোরাইডের পুনঃশোষণ হয় ঊর্ধ্বগামী বাহু থেকে। আর পিসিডিতে প্রায় সবকিছুরই পুনঃশোষণ হয়। আর বাদ বাকি থাকলো কি? বাদ বাকি থাকলো ডিসিডি আর সংবর্ত নালিকা। নেক্সট স্লাইডে আমরা সেই দুটোর কাজ পড়ব। চলো, এই চলে এসছে ডিসিডি ও সংগ্রাহক নালিকা। এই যে ডিসিডি আর সংগ্রাহক নালিকা, এদের কাজ কি? এরা শর্ত সাপেক্ষ পুনঃশোষণ করে। কার কার? সোডিয়াম ক্লোরাইড আর জল। শর্ত সাপেক্ষ পুনঃশোষণ কার কার করে? সোডিয়াম ক্লোরাইড জলের। কে? ডিসিডি আর সংগ্রাহক নালিকা দুটো। এই যে ডিসিডি আর সংগ্রাহক নালিকা এই দুটো কি করে? শর্ত সাপেক্ষ পুনঃশোষণ করে। কার? সোডিয়াম ক্লোরাইড আর জলের। বোঝা গেছে? এবার এই যে শর্ত সাপেক্ষ পুনঃশোষণ হয় কার দ্বারা? দুটো হরমোনের জন্য দায়ী, একটা হচ্ছে এডিএইচ আর একটা হচ্ছে অ্যালডোস্টেরন। শর্ত সাপেক্ষ পুনঃশোষণের জন্য দায়ী দুটো হরমোন হচ্ছে এডিএইচ আর অ্যালডোস্টেরন। আচ্ছা, তারপরে বলছি যে রক্তের অসমোলারিটি বা ঘনত্ব কত? মনে রাখবে 300 মিলি অসমোল। এই দুটোটার মনে রাখবে রক্তের অসমোলারিটি বা ঘনত্ব হচ্ছে 300 মিলি অসমোল, আর মূত্রের অসমোলারিটি বা ঘনত্ব হচ্ছে 1200 মিলি অসমোল। রক্তের অসমোলারিটি কত? 300 মিলি অসমোল, আর মূত্রের কত? 1200 মিলি অসমোল। মূত্রের ঘনত্ব রক্তের থেকে বেশি, এটা একটু মনে রাখবে। রক্তের ঘনত্ব বেশি না মূত্রের? মনে রাখবে মূত্রের ঘনত্ব বেশি। মূত্রকে কি বলে? মূত্র হচ্ছে রক্তের থেকে বেশি হাইপারটনিক। কি বললাম? মূত্রের ঘনত্ব রক্তের থেকে বেশি, আর মূত্র হচ্ছে রক্তের থেকে বেশি হাইপারটনিক। হলো। নেক্সট আমরা পড়বো কাউন্টার কারেন্ট মেকানিজম। মনে রাখবে কাউন্টার কারেন্ট মেকানিজম কি? কাউন্টার কারেন্ট মেকানিজম দেখায় কে কে অংশগ্রহণ করে? মনে রাখবে একটা হচ্ছে হেনলি লুপ, আর একটা হচ্ছে ভাষার একটা। এই ভাষার একটা আর হেনলি লুপ, এই দুটোর মধ্যে হেনলি লুপ আর
ভাষার একটা, এই দুটোর মধ্যে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ মেকানিজম হয়। এর গুরুত্ব কি কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ মেকানিজম? এর ফলে গ্লোমেরুলাস ফিল্ট্রেট তার গাঢ়ত্ব বৃদ্ধি পায়। গ্লোমেরুলাস ফিল্ট্রেট, এই যে গ্লোমেরুলাস ফিল্ট্রেট হয় সেই তরল সেটা কি হয়, কনসেন্ট্রেশন তার বাড়ে, অর্থাৎ ঘনত্ব বৃদ্ধি পায়। গ্লোমেরুলাস ফিল্ট্রেটের গাঢ়ত্ব বৃদ্ধি পায় এই কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ মেকানিজম। কে কে অংশগ্রহণ করে? হেনলি লুপ আর ভাষার একটা। নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা করব এডিএইচ কি করে জলের পুনঃশোষণ করে, বিপি বাড়ায়। এএনএফ, এএনএফ কি করে জলের পুনঃশোষণে বাধা দেয়, বিপি কমায়। আচ্ছা, মূত্রের মাধ্যমে যদি গ্লুকোজ নির্গত হয় তাকে কি বলে? গ্লাইকোসুরিয়া। মূত্রের মাধ্যমে যদি কিটোন বডি নির্গত হয় তাকে কি বলে? কিটোসুরিয়া। জন্ডিসের মাধ্যমে কি নির্গত হয়? বিলিরুবিন। যকৃৎ থেকে বিলিরুবিন, বিলিভার ডি নির্গত হয়। রক্তে ইউরিয়া বেড়ে গেলে তাকে কি বলে? ইউরেমিয়া। হিমোডায়ালাইজার কি? কৃত্রিম বৃক্ককে বলে হিমোডায়ালাইজার। ডায়ালাইজেড দ্রবণ হিসেবে কাকে ব্যবহার করা হয়? ডিআয়োনাইজড জল। ডায়ালাইজড দ্রবণে ডিআয়োনাইজড জল ব্যবহার করা হয়। কৃত্রিম হিমোলাইজার কি? কৃত্রিম বৃক্ক, আর্টিফিশিয়াল কিডনি। কিডনি স্টোন কি? জলের অভাব যখন হয় ক্রিস্টালাইজ সল্ট জমে যায়। ক্রিস্টালাইজ সল্ট যখন জলের অভাবে জমে যায় তখন তাকে বলে কিডনি স্টোন। লাস্ট আছে গ্লোমেরুলো নেফ্রাইটিস। গ্লোমেরুলাসের যখন ইনফ্লামেশন বা ক্ষত হয় তখন তাকে বলে গ্লোমেরুলো নেফ্রাইটিস। বোঝা গেছে? এই ছিল আমাদের রেচনতন্ত্র। আশা করি এখান থেকে যা কোশ্চেন আসবে আসবে। কটার ছোট একটা টপিক আছে, ভালো করে পড়বে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।